স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তার ধারণা অনুযায়ী জাংকুক ঠিক টোপ ফেলে দিয়েছে, কিন্তু তার যে তের পাশে অন্য কাউকে একদম সহ্য হচ্ছে না। এর জন্যই তো ন্যান্সির সাথে ব্রেকআপ করে ফেলেছে, আর এখন এই পাখি তার খাঁচায় না এসে অন্য খাঁচায় যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। বেগমের উপস্থিতি তে বা জাংকুক কেউই আশা করেনি। হঠাৎ তার আগমনে দুজন দূরে সরে যায়। জাংকুক বেগমের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আর বলো না ভাই, জিমিন নাকি চন্দ্রগ্রহণ দেখবে, তাই এত রাতে ছাদে এলাম। বেগম আসার পথে জিমিনকে রান্নাঘরে দেখেছে। তারপরে আবার জিজ্ঞেস করলো, জিমিন কোথায়? জিমিন চা বানাতে গিয়েছে। তারপর বেগম তের দিকে তাকিয়ে বলল, তে গেল না যে? তে ঢোক গিলে জাংকুকের দিকে তাকায়। এই বেগমের চোখের দৃষ্টি তার ভালো লাগে না, আবার কেমন খোঁচা দিয়ে কথা বলে। জাংকুকদের চোখের দিকে তাকায়। তের মনের ভাব বুঝে বেগমের দিকে তাকিয়ে বলল, তে যায়নি, চা বানাতে দুজন লাগে নাকি? বেগম দাঁতে দাঁত চেপে তের দিকে তাকিয়ে থাকে। তার ইচ্ছে করছে তের গালে ঠাস করে থাপ্পড় মেরে দিতে। কত বড় সাহস, এত রাতে একা একটা ছেলের সাথে ছাদে দাঁড়িয়ে কথা বলছে। জাংকুক আর তে যে খুব কাছাকাছি দাঁড়িয়ে ছিল, এটা তার চোখে দৃষ্টি এড়ায়নি। ফর্সা টকটকে মাখনের মতো শরীরটা দেখলেই বেগমের ইচ্ছে করে ছুঁয়ে দিতে। কতগুলো গার্লফ্রেন্ডকেই তো ছুঁয়ে দিয়েছে, কিন্তু তের এত সুন্দর নিটল গায়ের রঙের দিকে তাকালে মন বিষিয়ে যায়। কাছে পাওয়ার অদম্য ইচ্ছে গলা চেপে ধরে। কেউ কিছু বলার আগেই জিমিন এলো। সেও এই সময় বেগমকে দেখে অবাক হয়। সে 3 কাপ চা এনেছে। আরেক কাপ চা আনতে আবারও নিচে ছুটে যায়। বেগম জাংকুকের থেকে কিছুটা দূরে দাঁড়ায়, চুপচাপ দাঁড়িয়ে আর চোখে দুজনকে পর্যবেক্ষণ করে। 3-4 দিন হয়ে গেছে তার মাকে তের কথা বলেছে, কিন্তু উনি এখনো কিছুই জানায়নি। বেগম সিদ্ধান্ত নেয় সকালেই মাকে আবার বলবে। একে তার থেকে জাংকুক কেড়ে নেবে তা হতে পারে না। জাংকুক আর তে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। পরের 1 ঘন্টা বেগম এক জায়গায় দাঁড়িয়ে চন্দ্রগ্রহণ দেখার নাম করে দুজনকে দেখছে। বেগম উপস্থিত থাকায় তে আর জাংকুকের মাঝে কোনো কথা হয়নি, কিন্তু চোখে চোখ পড়েছে 1000 বার। চন্দ্রগ্রহণ দেখার পর সবাই নেমে গেলে বেগম নামে। তের লম্বা বেলুনি কোমর ছাপিয়ে গেছে। বেগম লোলুপ দৃষ্টিতে তেকে দেখে। মেয়েটার হাঁটাও এত সুন্দর, উফ, সে তো পুরো পাগল হয়ে যাচ্ছে। তের বিছানায় শুয়ে মনে হলো জাংকুক তাকে পছন্দ করে, আর তারও জাংকুককে ভীষণ ভালো লাগে। দুজনের চোখের তারায় একই উপন্যাসের সূচনা বার্তা। তে মনে প্রাণে চাইছে জাংকুক তেকে বিয়ে করে নিক। জাংকুকের কাছে গেলে নিজেকে এত পাগল পাগল লাগে। তে তো গ্রামে থাকতে এমন ছিল না, তাহলে এখন কেন এসব হচ্ছে? তে এত কিছু ভাবতে চায় না, তার বয়সটা তো এমনই। এই বয়সে প্রেমের বাতাস বয়। উৎকাল প্রেম ঢেউয়ের কিনারা ছাপিয়ে কিশোরীর নরম মন ছুঁয়ে দেয়। আহা, কি আনন্দময় প্রেম, কি আনন্দময় মুহূর্ত। সুগা মোবাইল হাতে নিয়ে সময় দেখে। প্রায় 2টা বাজতে চললো। হাতের কোনোই টেবিলে ঠেকিয়ে তালুতে মাথা রাখে। সামনে বইয়ের স্তূপ। প্রায় সব প্রশ্নই সুগা পারে, তবুও কেন জানে চাকরিটা হচ্ছে না। আর চাকরি না হলে তার কিচ্ছুই হচ্ছে না। পড়তে পড়তেই সুগার চোখে জিমিনের কান্না ভেজা চেহারাটা ভেসে ওঠে। মেয়েটা এত কাঁদে কেন? সে বোধহয় জানে না তার কান্না সুগার সহ্য হয় না। আর জানবে বা কিভাবে? তাকে জানানোর কোনো যোগ্যতাই তো সুগার নেই। সুগা চুপচাপ টেবিলে মাথা রাখে। বিড়বিড় করে কিছু অপ্রকাশিত কথা বলে যায়, যে কথাগুলো স্বয়ং সুগা ছাড়া কেউ শোনে না, কেউ জানে না। আর যার উদ্দেশ্য করে কথাগুলো বলে, সে আদৌ জানবে কিনা সন্দেহ। জিমিনের ঘুম আসছে না। এপাশ ওপাশ করে সোজা হয়ে শোয়, চোখ জোড়া ড্রিম লাইটের উপরে স্থির। পেয়ার জাংকুকের মিষ্টি খুনসুটি দেখলে তার খুব ভালো লাগে। আর তখন চোখের তারায় সুগার হাসি খুশি মুখটা ভেসে ওঠে। নিঝুম রাতে হিম বাতাস গায়ে মাখিয়ে জিমিনের সুগাকে খুব মনে পড়ে। আলতো ঠোঁটের কাপন কাছে পাওয়ার অদম্য ইচ্ছা জানিয়ে যায়। জিমিন ভাবে, সুগা কি ঘুমিয়ে গেছে? ঘুমাবেই তো, এত রাতে কেউ জেগে থাকে নাকি? তারপরেও জিমিন মোবাইল হাতে নিয়ে নির্লজ্জ হয়ে সুগার নাম্বারে মেসেজ পাঠায়। তার ধারণা সকাল হলেও তো দেখবে। মেসেজটি ছিল এমন, এই ছেলে, আজকে যে চাঁদ লুকিয়ে গেছে তার খবর কি রাখেন? এমন লোকছাপর মুহূর্তে রমণীর লুকানোর মানুষ চাই। চাঁদের মতো হতে তার বড় স্বাদ। মেসেজটি পাঠিয়ে জিমিন চোখ খিচে পড়ে থাকে। পাঠানোর পর ভীষণ লজ্জা লাগছে। ইস, সুগা কি ভাববে? খারাপ ভাববে নিশ্চয়। তাতে কি, সুগার চোখে সে এমনিতেও নির্লজ্জ বেহায়া। সুগা তখন টেবিলে মাথা রেখে শুয়ে আছে। মোবাইলের কাপড়ে মাথা উঁচু করে তাকায়। জিমিনের মেসেজ দেখে নড়ে চড়ে বসে। মেয়েটা ঘুমায়নি, এত রাতে মেসেজ দিচ্ছে কেন? সুগা মেসেজটা পড়ে হাসে। টেবিলে মাথা রেখে
জিমিনকে মেসেজ লেখে। চাঁদের গায়ে হাজারো কলঙ্ক বালিকা, যে চাঁদের মতো লুকিয়ে চাঁদের মতোই হতে চায়, তাহলে কিন্তু চাঁদের মতো তারও কলঙ্ক লাগতে পারে। অবুঝ মেয়েটা কি এমনটাই চায়? সুগা মেসেজটা পাঠিয়ে বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে ঘুমানোর বৃথা চেষ্টা করে। জিমিন এত রাতে সুগার মেসেজ আশা করেনি। সে ভেবেছিল সুগা ঘুমিয়ে গেছে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে সুগা মেসেজ পাঠিয়েছে। সে দুরু দুরু বুকে মেসেজটা পড়ে, তারপর চোখ বন্ধ করে নিজেকে লুকাতে চায়। সুগার জন্য চাঁদের মতো একটু একটু কলঙ্কিত হতে দোষের কি? কাপা কাপা হাতে লিখলো, চাঁদের গায়ে কলঙ্ক থাকা সত্ত্বেও কত সুন্দর। কলঙ্ক গায়ে মেখেও যদি এত সুন্দর থাকা যায়, আমি কলঙ্কিত হতে রাজি, বাকিটা আপনি জানেন। সুগা চুপ করে তাকিয়ে থাকে, তার শ্বাস ঘন হয়ে আসছে। সে মেসেজ পাঠায়, তুমি পাগল, বদ্ধ উন্মাদ। জিমিন ফোন করে। সুগা রিসিভ করে বলল, পাগলদের সাথে কথা বলবো না। জিমিন সত্যি কথা বলে না, চুপচাপ মোবাইল কানে ধরে প্রিয় পুরুষের নিঃশ্বাসের গাঢ় শব্দ শোনে। সুগা আবার বলল, কথা না বললে রেখে দিই। জিমিন ফট করে বলল, না না। সুগা হাসে। জিমিন তার সাথে কথা বলছে, তার মানে জিমিনের মুখে মুচকি হাসি রেখা ফুটে উঠেছে। সে চোখ বন্ধ করে জিমিনের হাসি হাসি মুখটা দেখার চেষ্টা করে। এত রাতে ফোন দিয়েছো কেন? কেন, ফোন দিতে মানা নাকি? হ্যাঁ। কিসের মানা শুনি? প্রাপ্তবয়স্ক ছেলেকে এত রাতে ফোন দিতে নেই। কেন? কারণটা তোমাকে বলা যাবে না। কাকে বলা যাবে তাহলে? আমার বউকে। বউকে? যাকে বিয়ে করব সে। জিমিন আস্তে করে বলল, আমি চাঁদ হতে চাই। হবে আপনার চাঁদ, একান্ত ব্যক্তিগত চাঁদ। সুগা চোখ বন্ধ করে রাখে। জিমিনের কথায় সাড়া দিতে ইচ্ছে করে। পাগল নাকি? আপনার জন্য পাগল। চাঁদের দাম অনেক। আমার মতো বেকার এতিম ছেলেকে চাঁদ কে দেবে? কাউকে দিতে হবে না, চাঁদ স্বয়ং আপনার অপেক্ষায়। পাগলামি করো না। জিমিন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ফিসফিস করে বলল, সুগা ভাই, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি আপনাকে। সুগা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে, হাত দিয়ে চুল টেনে ধরে, বুকের মাঝে টনটনে ব্যথা অনুভব করে। গলার স্বর শক্ত করে বলল, আমাকে আর কখনো ফোন দেবে না। জিমিন কিছু বলার আগে খুট করে ফোনটা কেটে যায়। জিমিন কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে ঝরঝর করে কান্না করে দেয়। সুগা কবে বুঝবে তার কান্নার দিন কবে শেষ হবে? আম্মা, দাদিকে তের ব্যাপারে বলেছো? না, এখনো বলা হয়নি। লিসার কথায় বেগম রেগে যায়, দাঁতে দাঁত চেপে বলল, আমি তেকে খুব শীঘ্রই বিয়ে করতে চাই, দাদিকে জানাও এখনই। লিসা বিরক্ত হয়, চোখ ছোট করে বলল, এত তাড়া কিসের তোর? এত কথা বলো কেন তুমি? যাও না। লিসা ছেলের উপর অসন্তুষ্ট, ধীর পায়ে শাশুড়ির রুমের দিকে এগিয়ে যায়। গিয়ে যে পানের বাটা থেকে পান খাচ্ছে। লিসা গিয়ে নালিশের স্বরে বলল, আম্মা, এই মেয়ে বাড়ি যাবে কবে? কোন মেয়ে? আরে আম্মা, তের কথা বলছি। জিন তো তার 14 গোষ্ঠীর মানুষ আনতে পারলে বাঁচে। ঘরে যে দুইটা জোয়ান ছেলে আছে সে ব্যাপারে কোনো চিন্তা আছে ওর? গিয়ে যে কথাটা ভাবে, তারপর অনুসন্ধানী দৃষ্টিতে লিসার দিকে তাকিয়ে বলল, ঝেড়ে কাশো, কি হয়েছে খুলে বলো। আপনার নাতি তো এই মেয়েকে পছন্দ করে ফেলেছে। গ্রামের মেয়ে আমার ছেলের বউ হবে ভাবা যায়? বেগম যেহেতু পছন্দ করেছে, তাহলে তুমি এত লাফাও কেন? আর তে তো দেখতে শুনতে ভালোই, যথেষ্ট সুন্দরী। না না মা, এসব সম্ভব না। বিয়ে যে করবো তারই এসব ভাবতে দাও। আপনি কি বলেন? আমার কলিজার নাতি দামে কিছু চায় নাই, সামান্য একটা মাই এটা চাইছে। এটা অসম্পূর্ণ রাখবো? আম্মা, যা করার আমি করবো, তুমি যাও। লিসা মুখ কালো করে বেরিয়ে যায়। জাঙ্কুকের অফিসে আজকে রাতে পার্টি আছে, তার উপর ম্যানেজমেন্টের দায়িত্ব পড়েছে বিধায় তাড়াতাড়ি চলে গেছে। সন্ধ্যায় জিমিন আর তেকে নিয়ে যাবে। তে আর জিমিন খুব খুশি, কিভাবে সাজবে তারও সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। জাঙ্কুক বাসায় নেই বিধায় তাকে ছাড়াই সবাই দুপুরে খেতে বসেছে। তখনই ইয়েজি গলা খাকারি দিয়ে বলল, কি গো ছোট বউ, তের বিয়ে নিয়ে কিছু ভাবছো? বেগম বিয়ের কথা শুনে বুঝতে পারে তার কথাই বলবে। তে লজ্জায় মাথা নিচু করে রাখে। জিন হেসে বলল, ভাবার কি আছে আম্মা, ভালো বিয়ে পেলে মেয়ে দিতে ক্ষতি কি? তারপর ইয়েজি তের দিকে তাকিয়ে বলল, আমার নাতি ডারে কেমন লাগে গো সুন্দরী, রাজি আসো তো নাকি? তে মনে করলো ইয়েজি জাঙ্কুকের কথাই বলছে, যেহেতু আরো আগেই জাঙ্কুক আর তার বিয়ের কথা হয়েছে। লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। ইয়েজি তের লাজুক হাসির দিকে তাকিয়ে বলল, ছোট বউ, তের মা বাপরে খবর দাও, আমার নাতির খুব পছন্দ হয়েছে,
খুব শীঘ্রই বিয়ের আয়োজন শুরু হবে। এর মনে আতশবাজি ফোটে, লাল নীল স্বপ্নে হৃদয় দুলে ওঠে। অথচ সে বুঝতেও পারে না বর জাংকুক নয়, বর হবে বোগম। আহা নিয়তি, মানুষের জীবন এমন কেন? যাকে চায় তাকে পায় না, যাকে পায় তাকে কখনোই চায় না।